আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগামীকালকে হচ্ছে আমাদের ফিন্যান্স দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষা। তো গতকালকের ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ব্যাংকিং পার্টের এই তিনটা অধ্যায় আমরা শেষ করেছি। আজকের ক্লাসে আমরা ব্যাংকিং পার্টের আরও একটি অধ্যায় পড়ব এবং বিমার যে দুইটি অধ্যায় আছে সেই দুইটি অধ্যায় হচ্ছে আমরা আজকে শিখে ফেলবো ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে আমাদের ব্যাংকিং পার্ট থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, সেই কারণে আমরা যদি 4টা অধ্যায় একটু মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখি আমরা খুব ইজিলি 5টা সৃজনশীল কমন পাবো পরীক্ষা ইনশাল্লাহ। আর আমাদের যে দুইটা বিমার অধ্যায় আছে সেই দুইটা বিমার অধ্যায় থেকে টোটাল 4টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। সেই 4টা প্রশ্ন থেকে আমার 2টা প্রশ্নের অ্যান্সার অবশ্যই পরীক্ষাতে করতে হবে। তার মানে ব্যাংকিং পার্টে 5টা অ্যান্সার করতে হবে আর বিমার পার্ট থেকে আমাদের 2টা অবশ্যই অ্যান্সার করতে হবে। আমরা একটু দ্রুত লাইভে জয়েন হই, আমাদের লাইভটা হচ্ছে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি, বন্ধুদেরকে মেনশন করি যারা তারা হচ্ছে ক্লাসটি করতে পারে। ওকে, আমরা 2-1 মিনিটের ভিতরেই আমাদের ক্লাসটি শুরু করে দেব। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায় আর 11তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায় আর 11তম অধ্যায়। ক্লিয়ার সবাই? আমরা একটু দ্রুত লাইভে জয়েন হই, লাইভটা হচ্ছে বন্ধুদের সাথে একটু শেয়ার করি যাতে তারাও ক্লাসটি করতে পারে। আমরা আর 2 মিনিটের ভিতরেই আমাদের ক্লাসটি শুরু করে দেব। যারা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখো তারা হচ্ছে 2x মুডে দিয়ে বা 1.5x মুডে দিয়েও দেখতে পারো। তাহলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার ভিডিও কোয়ালিটিটা একটু ড্রপ, কিন্তু হচ্ছে কন্টেন্ট আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ওকে, তো তোমরা হচ্ছে ক্লাসটা করবা অবশ্যই। আর হচ্ছে আমরা দ্রুত একটু লাইভে জয়েন হই, লাইভটা বন্ধুদের মাঝে শেয়ার করি যাতে তারাও ক্লাসটি করতে পারে। অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো। আমরা এখনই হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করে দেব। ওকে, আমরা একটু দ্রুত লাইভে জয়েন হই। অনেকেরই হচ্ছে ফিনান্স সেকেন্ড পেপার অনেক সমস্যা হয় প্রশ্ন ধরতে। আমাকে গতকালকে অনেকজনই তোমরা মেসেজ দিছো, তোমরা হচ্ছে আমি পড়াইছি এক উত্তর, তোমরা বলতেছো ভাইয়া এটা কেন হইলো, ওই উত্তরটা কেন হইলো না। তো তোমাদেরকে আমি আগেই বলি, এই যে মালিকানার ভিত্তিতে, কাজের উপর ভিত্তি করে, সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে, এই জিনিসগুলো আসলে ফিনান্সে অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ঠিক আছে? তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদের উত্তরগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সেই কারণে আমরা ভালো মতো সেই ব্যাপারগুলো বুঝে বুঝে পড়বো। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া। ওয়ালাইকুম আসসালাম তাওহিদ। তো সেই জিনিসগুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব যাতে আমাদের তেমন কোনো সমস্যা পরীক্ষাতে না হয় উত্তরপত্র অ্যান্সার করতে গেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কালকে শিখেছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে চতুর্থ অধ্যায়। আজকে আমরা শিখবো হচ্ছে ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায় আর 11তম অধ্যায়। এখনো স্টুডেন্ট খুবই কম, স্টুডেন্ট সংখ্যা খুবই কম। আর কিছু স্টুডেন্টের জন্য আমরা ওয়েট করি, তারপরে আমরা ক্লাসটি শুরু করে দেব, ঠিক আছে? কারণ হচ্ছে অনেক একটু লেটে জয়েন করে। তো হচ্ছে পরে দেখা যায় যে আগের পড়াটা আবার বুঝতে পারে না, এজন্য পুরো অধ্যায়টাই হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। এজন্য আমরা আরেকটু ওয়েট করি, আমরা একটু পরেই ক্লাসটা শুরু করে দেব। ওকে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আচ্ছা আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো, ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায়টা কি? ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র। আমাদের যে জিনিসটা কনফিউশন কাজ করে, আমরা একটা শব্দের সাথে পরিচিত, চেক, বিনিময় বিল বা অঙ্গীকারপত্র, এই তিনটাই হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিল, হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ওকে, ঋণের দলিল। তার মানে এই দলিলগুলো কি করা যায়? হস্তান্তরযোগ্য, হস্তান্তর করা যায়। তো আমরা অনেক সময় যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে এটি কোন ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, এই চেক যে একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল সেটা আমাদের মাথায় তখন আর আসে না, কারণ চেক হচ্ছে কি একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, বিনিময় বিল একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল, অঙ্গীকারপত্র একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল। আমরা চেক মোটামুটি বুঝলেও বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র নিয়ে আমাদের খুবই সমস্যা হয়। আজকের ক্লাসে উদাহরণ সহ গল্প আকারে তোমাদেরকে বিনিময় বিল আর অঙ্গীকারপত্র জিনিসটা আসলে কি সেই জিনিসটা বুঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে,
চেকের পক্ষসমূহ এইটা অবজেক্টিভে আসে, এটা অনুধাবনমূলকেও আসে, এটা জ্ঞানমূলকেও আসে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া জ্ঞানমূলক অনুধাবনের সাজেশন দেন। তো জ্ঞানমূলক অনুধাবনের সাজেশন আসলে নাই, আমার ক্লাসটা যদি করো তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলক সবকিছু একবারে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেকের মেইন পক্ষ হচ্ছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6টা পক্ষ থাকে। চেকের নরমালি পক্ষ থাকে হচ্ছে 6টা। আমরা দেখি প্রথমে বলা হয় আদেশটা। আদেশটা কাদের বলা হয়? চেকের প্রস্তুতকারীকে বলা হয় হচ্ছে আদেশটা। ধরেন আমি একটা চেক প্রস্তুত করতেছি, আমার নাম রায়হান, আমি ধরেন রাফিকে একটা চেক প্রদান করব। তাহলে রাফিকে যে আমি চেকটা প্রদান করব, সেই চেকটা প্রদান করার আগে চেকটাকে আমার প্রস্তুত করতে হবে, চেকের ভিতরে টাকার অ্যামাউন্ট লিখতে হবে, চেকে আমার স্বাক্ষর করতে হবে। তাহলে যে চেকটা প্রস্তুত করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় হচ্ছে আদেশটা। তাহলে যে চেক প্রস্তুত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আদেশটা। আদিষ্ট কি? আদিষ্ট হচ্ছে এক কথায় আমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার চেকটা যেই ব্যাংক থেকে আমাকে দেয়া হয়েছে সেই ব্যাংকটাই হচ্ছে আদিষ্ট, সেই ব্যাংকটাই হচ্ছে কি? আদিষ্ট। যে চেকের আদিষ্ট হলো আদেশটা বা আমানতকারীর কি? আমানতকারীর ব্যাংকার, ব্যাংকারই হচ্ছে কি? আমার আদিষ্ট। তার মানে যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকটাই হচ্ছে আমার কি? সেই ব্যাংকটাই হচ্ছে আদিষ্ট। তাহলে প্রাপককে, এই যে আমি রাফিকে কি করব? রাফিকে হচ্ছে আমি চেকটা দিব, তাহলে রাফি হচ্ছে কি? চেকের প্রাপক। আবার আমি নিজেও চেকের প্রাপক হইতে পারি। কখন আমি নিজে চেকের প্রাপক হব? এটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে আমি যদি নিজে টাকা উত্তোলন করার জন্য একটা চেক লিখি, ধরেন আমি চেকটা কাউকে দিব না, আমি নিজের জন্য চেক লিখলাম, এই চেক আমি ব্যাংকে যাব, চেকটা ভাঙাবো, ক্যাশটাকে আমি কাউন্টার থেকে নিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমি যদি আমার নিজের জন্য কোনো চেক লিখি, তাহলে আমি নিজেই আদেশটা নিজেই কি হবে? আদেশটা নিজেই হচ্ছে তখন প্রাপক হবে, আদেশটা নিজেই তখন কি হবে? প্রাপক হবে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, কোনো ব্যক্তি যদি তার নিজের জন্য কি করে? চেকটি প্রস্তুত করে, তাহলে ওই ব্যক্তি একই সাথে আদেশটা এবং একই সাথে কি? প্রাপক। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে অবজেক্টিভে অনেক বেশি আসে। যে কখন একজন চেক প্রস্তুতকারীকে আদেশটা এবং প্রাপক উভয়ই বলা হয়? যখন সে চেকটা নিজের জন্য লেখে। সে যখন চেকটা নিজের জন্য লেখে তখন সেই প্রস্তুতকারীকে আদেশটা বলা হয়, প্রাপকও বলা হয়। এরপরে বলা হয়েছে অনুমোদন বলে প্রাপক, অনুমোদন বলে প্রাপক, ঠিক আছে? এখন ধরেন ক হচ্ছে চেকের প্রাপক, চেকের প্রাপক হচ্ছে ক। ধরেন আমি রাফিকে চেক দিছি, রাফি হচ্ছে চেকের প্রাপক। তাহলে রাফি যদি এখন কি করে? আরেকজনকে চেকটা প্রদান করে অনুমোদন সাপেক্ষে, তখন এই যে ধরেন ক যদি সেই চেক খ এর বরাবর কি করে? হস্তান্তর করে, তবে খ কি হবে? খ হবে অনুমোদন বলে প্রাপক। খ হবে কি? অনুমোদন বলে প্রাপক। তাহলে অনুমোদনকারীকে, খকে চেকটা অনুমোদন করছে কে? ক চেকটা অনুমোদন করছে, এই কারণে ক হবে কি? ক হবে অনুমোদনকারী, ক হবে কি? অনুমোদনকারী। ক্লিয়ার সবাই? আর ধারক কি? চেকের আইনি দখল যার কাছে আছে সেই হচ্ছে ধারক। চেকটা যদি রাফির কাছে থাকে তাহলে রাফি হচ্ছে কি? চেকের প্রাপক ও চেকের ধারক। চেকটা যদি আমি আমার নিজের জন্য লিখি তাহলে আমি একই সাথে আদেশটা, একই সাথে প্রাপক এবং একই সাথে কি? চেকের ধারক। তাহলে চেকের ধারক কারা? চেকের আইনি দখল যার কাছে থাকে সেই হচ্ছে কি? চেকের ধারক। তো এই কনসেপ্টগুলো অবজেক্টিভে আসে, জ্ঞানমূলকেও আসে, অনুধাবনমূলকেও আসে। এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করেন, পিডিএফ দিয়ে দিলে। ওকে, এরপর দেখেন চেকের প্রকারভেদ। আমি এখানে বড় চেকগুলো আগে আনি নাই, ছোট ছোট চেক যেগুলো ক হতে আসে সেগুলো আগে আনছি। বড় চেক গ হতে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আনছি আমি একটু পরে, ঠিক আছে? অনুমোদন কিভাবে করে? অনুমোদন কিভাবে করে? চেকের বিপরীত পৃষ্ঠায়, চেকের বিপরীত পৃষ্ঠায় নমুনা স্বাক্ষর প্রদান করলেই অনুমোদন হয়ে যায়। চেকের বিপরীত পৃষ্ঠায় নমুনা স্বাক্ষর প্রদান করলেই অনুমোদন হয়ে যায়। ধরেন আপনি আপনি হচ্ছে খকে কি করবেন? চেকটা অনুমোদন করবেন, অনুমোদন বলে চেকটা তাকে প্রদান করবেন। তখন আপনি কি করবেন? আপনি তো চেকের প্রাপক, তো আপনি চেকটাকে উল্টাবেন। চেকের উল্টা পাট পিছে হচ্ছে ওইখানে কিছু কি লেখা থাকে না, একদম খালি একটা পেজ থাকে, ওইখানে আপনি যাকে চেকটা অনুমোদন বলে দিবেন তার নাম লিখবেন। ওই নামের পাশে আপনি আপনার নমুনা স্বাক্ষর প্রদান করবেন। নমুনা স্বাক্ষর কি? ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের একটা স্বাক্ষর সেখানে প্রদান করতে হয়, যেই স্বাক্ষরটা দেখে তারা আমাকে আইডেন্টিফাই করতে পারে, সেই স্বাক্ষরটার নামই হচ্ছে নমুনা স্বাক্ষর। এইভাবে হচ্ছে কি করা যায়? অনুমোদন করা যায়, ঠিক আছে? তাহলে চেকের প্রকারভেদগুলো আমরা পড়ি। এক নম্বর হচ্ছে মার্কেট চেক। মার্কেট চেক কি? আমরা যত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দেখি, যত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দেখি, ওই সকল ডেবিট এবং ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের মার্কেট চেক, ঠিক আছে? আমাদের মার্কেট চেক। ভ্রমণকারীর চেক কি? ভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য যে চেক প্রদান করা হয় সেটা হচ্ছে ভ্রমণকারীর চেক। এর ভিতরে আমি ডিটেলস লিখি নাই, ডিটেলসটা বলে দেই। ধরেন আমি
উত্তরা ব্যাংকের একটা শাখা বাংলাদেশেও আছে, আবার ধরেন জাপানে উত্তরা ব্যাংকের একটা শাখা আছে। এখন আমি বাংলাদেশ থেকে 50,000 টাকার একটা চেক নিয়ে, ভ্রমণকারীর চেক নিয়ে আমি জাপান গেছি। জাপান যাওয়ার পর সেই জাপানে থাকা উত্তরা ব্যাংকের শাখায় যদি আমি বাংলাদেশের টাকার 50,000 টাকার চেক জমা দেই, তাহলে এর বিপরীতে 50,000 টাকার বিপরীতে যেই পরিমাণ ইয়েন মানে জাপানি মুদ্রা আমার পাওয়া দরকার বা আমি পাবো, সেই পরিমাণ জাপানি মুদ্রা ওই উত্তরা ব্যাংক আমাকে কি করবে, প্রদান করে দিবে। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় ভ্রমণকারীর চেক। এরপরে বলা হয়েছে উপহার চেক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। উপহার চেক এক ধরনের, এটা এক ধরনের কি, এটা হচ্ছে এক ধরনের প্রাইস বন্ড। এটা হচ্ছে এক ধরনের প্রাইস বন্ড। এতে নির্দিষ্ট মেয়াদে কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়, নির্দিষ্ট মেয়াদে সুদ পাওয়া যায়। ঠিক আছে। ফাঁকা চেক, এইটা অনেক ইম্পর্টেন্ট, যে ফাঁকা চেক আসলে কি, যেই চেকে টাকার ঘর খালি থাকে, যেই চেকে টাকার ঘর কি থাকে, ফাঁকা থাকে, তাকেই বলা হয় কি, ফাঁকা চেক। ধরেন আপনি চেকটা লেখছেন, চেকের ভিতরে সবকিছু কি ঠিক আছে, কিন্তু সেটাই হচ্ছে, যদি আপনি টাকার ঘরটা ফাঁকা রাখেন তাহলে সেই চেকের নাম হয়ে যাবে কি, সেই চেকের নাম হয়ে যাবে ফাঁকা চেক। বাসি চেক কি, বাসি চেক হচ্ছে আপনি একটা চেক ইস্যু করছেন, এমন এটাই বাসি চেক নিয়ে কিন্তু সিকিউ প্রশ্ন আসে, বাসি চেক নিয়ে সিকিউ প্রশ্ন আসে। ঠিক আছে। ধরেন আপনি একটা চেক ইস্যু করছেন, ইস্যু করার পর 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই চেকের টাকা আপনি ব্যাংক থেকে এখনো উত্তোলন করেন নাই, মানে চেকটা আপনি ব্যাংকে নিয়ে এখনো জমা দেন নাই, কিন্তু চেক ইস্যু করার পর 6 মাস অতিক্রম হয়ে গেছে, তাহলে সেই চেকটাকে বলা হয় বাসি চেক। সেই চেকটাকে বলা হয় কি, বাসি চেক। কোন ব্যাংক বাসি চেক প্রত্যাখ্যাত করে দেয়, মানে সকল ব্যাংক বাসি চেক কি করে দেয়, প্রত্যাখ্যাত করে দেয়। বাসি চেক কোনো ব্যাংক গ্রহণ করে না। এই যে এটাও হচ্ছে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। পরবর্তী তারিখের চেক, পরবর্তী তারিখের চেক। ঠিক আছে। ওকে, পরবর্তী তারিখের চেক কি, একে অগ্রিম চেকও বলা হয়। পরবর্তী তারিখের চেককে কি বলা হয়, অগ্রিম চেকও বলা হয়। এই জিনিসটা আপনারা একটু ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, এটা দিয়ে অনেক সিকিউ পরীক্ষাতে আসে। তাহলে একে অগ্রিম চেকও বলা হয়। চেকে ইস্যুর তারিখ না দিয়ে ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া থাকে, ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া থাকে। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। ধরেন আপনি একটা লোকের কাছ থেকে 50,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করবেন, 50,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করবেন। আপনি ওকে বললেন যে 3 মাস পর আমি আপনাকে টাকাটা পরিশোধ করব। তো এই পরবর্তী তারিখের চেক বা অগ্রিম চেকের সাথে বিনিময় বিলের একটা কম্পারিজন পরীক্ষাতে হচ্ছে আসে, যে আমার অগ্রিম চেক ভালো নাকি বিনিময় বিলটা একটা বিক্রেতার জন্য বেশি ভালো। তো দেখেন, অগ্রিম চেক যখন আমাকে প্রদান করলো, সাপোজ ধরেন আমাকে হচ্ছে আমি 1/1/2024 হচ্ছে তার কাছে পণ্যটা বিক্রি করছি, আমাকে হচ্ছে সে 31/3/2024 তারিখ, এই তারিখে একটা চেক সে আমাকে কি করছে, ইস্যু করছে। এই তারিখে একটা চেক সে আমাকে প্রদান করছে, কিন্তু তার কাছে আমি পণ্যটা বিক্রি করছি 1 জানুয়ারি 2024 সালে। তার মানে 3 মাস পরের একটা তারিখ সে চেকের ভিতরে কি করছে, লিখে দিছে। তার মানে চেক ইস্যুর তারিখ না দিয়ে সে ভবিষ্যতের একটি তারিখ সেখানে কি করছে, লিখে দিছে। তার মানে এই চেকের ভিতরে কিন্তু লেখা আছে যে 50,000 টাকা আমাকে চাহিদা মাত্র দেওয়া হবে, এটা একটা বাহক চেক। ঠিক আছে। কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু 3 মাসের আগে টাকাটা কোনোভাবে আমার হাতে পাবো না। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, যে 3 মাসের আগে এই অগ্রিম চেকের টাকা আমি কখনোই 3 মাস, এই 31 তারিখ হওয়ার আগে কখনোই টাকাটা আমি ব্যাংক থেকে উঠাইতে পারবো না। কিন্তু বিনিময় বিলের একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি, আমরা যখন বিনিময় বিলটা পড়বো তখন আমরা বুঝবো। তো বিনিময় বিলের সাথে এই অগ্রিম চেক বা পরবর্তী তারিখের চেক, এই নামটা মনে রাখবেন। পরবর্তী তারিখের চেকের একটা কম্পারিজন পরীক্ষাতে খুবই কমন প্রশ্ন এটা আসে। ঠিক আছে। ওকে, বলছে বাহক চেক। বাহক চেক কি, আমরা বাহক চেকটা এখন শিখি। বাহক চেক হাত বদলের দ্বারাই হস্তান্তর হয়ে যায়। বাহক চেক হচ্ছে হাত বদলের দ্বারাই কি হয়, হস্তান্তর হয়ে যায়, কোনো অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়ে না। এই চেকের টাকা চাহিদা মাত্র ব্যাংকের বাহককে প্রদান করে। কাকে প্রদান করে, বাহককে। মানে যে চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক তাকেই হচ্ছে টাকাটা কি করে দিবে, পরিশোধ করে দিবে। ঠিক আছে। প্রাপকের নাম লিখার জায়গার সামনে অথবা বাহককে লিখা থাকে। প্রাপকের নাম লিখার জায়গার সামনে অথবা বাহককে কি করা থাকে, লিখা থাকে। প্রাপকের নাম লিখা না থাকলেও ব্যাংক বাহককে টাকা পরিশোধ করতে পারে। ধরেন এই চেকের ভিতরে, বাহক চেকের ভিতরে প্রাপকের নামই লেখা নাই, তাহলে প্রাপকের নাম যদি লেখা নাও থাকে, ওই চেকটা নিয়ে যদি কেউ ব্যাংকে উপস্থিত হয়, ব্যাংক যদি কি করে, ওই বাহককে টাকাটা পরিশোধ করে দেয়, আপনি গ্রাহক, আপনি ব্যাংকে কোনো কিছুই বলতে পারবেন না। ঠিক আছে।
বাহক চেকে চুরি বা হারিয়ে গেলে সেই ব্যক্তি চাইলে টাকা তুলে ফেলতে পারে, এটা আমরা সবাই জানি। প্রাপক কোন কোম্পানি হলে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ি নাই, এটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। যে প্রাপক, চেকের প্রাপক যদি কোনো কোম্পানি হয়, যদি কোনো কোম্পানি হয় তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই চেকে কোম্পানির সিলমোহর কি করতে হবে, ব্যবহার করতে হবে। মানে চেকের ভিতরে সেই কোম্পানির সিলমোহরটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, এবং ওই কোম্পানির ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। বাহক চেকের টাকা কিন্তু সরাসরি কাউন্টার থেকে সংগ্রহ করা যায়, নগদে কাউন্টার থেকেই সংগ্রহ করা যায়। কোন চেকের টাকা, বাহক চেকের টাকা। কিন্তু এই বাহক চেকের প্রাপক যদি কোনো ব্যক্তি না হয়ে কোনো কোম্পানি হয় তাহলে কিন্তু কাউন্টার থেকে সরাসরি টাকা গ্রহণ করতে পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। যদি বাহক চেকের প্রাপক কোনো ব্যক্তি না হয়ে কোনো কোম্পানি হয় তাহলে কোনোভাবেই সে কাউন্টার থেকে সরাসরি নগদ টাকা গ্রহণ করতে পারবে না। ওই চেকে কোম্পানির সিলমোহর ব্যবহার করতে হবে, এবং ওই চেকের টাকাটা তো সরাসরি দিবেই না, টাকাটা কোথায় জমা হবে, টাকাটা কোম্পানির ব্যাংক হিসেবে আগে জমা করতে হবে, তারপর কোম্পানির যেই চেক বই সেই চেক বই কেটে টাকাটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করতে হবে। একটু ক্রিটিক্যাল, একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে। ওকে, আদেশটা যদি চায় আমরা জানি আদেশটা কারা, আমরা জানি আদেশটা কি, আদেশটা হচ্ছে যিনি চেক লিখে চেকের প্রস্তুতকারককে বলা হয় আদেশটা, ঠিক আছে। মানে চেকের প্রথম মালিক যিনি। তাহলে আদেশটা চাইলে চেকের কোন পাশে, বাম পাশে আড়াআড়ি দাগ কেটে একে দাগ কাটা চেকে কি করতে পারে, রূপান্তর করতে পারে। দাগ কাটা চেকে কি করতে পারে, রূপান্তর করতে পারে। দাগ কাটা চেক নিয়ে আমাদের খুবই সমস্যা হয়, এগুলো খুবই ইজি টপিক। দাগ কাটা চেক আলাদা কোনো চেক না, বাহক চেক এবং হুকুম চেক, এই দুইটা চেককে আমি যদি চাই বা আদেশটা যদি চায় বাম পাশে আড়াআড়ি দাগ কেটে এই দুইটা চেককে বাহক দাগ কাটা চেকে কি করে ফেলতে পারে, রূপান্তর করে ফেলতে পারে, ঠিক আছে। তাহলে বাহক চেক আমরা বুঝলাম হাত বদলের দ্বারা হস্তান্তর হয়ে যায়, এটা নিরাপত্তা খুবই কম। এটাকে চাইলে কি করা যায়, বাম পাশে আড়াআড়ি দাগ কেটে কে আদেশটা কি করতে পারে, বাহক চেককে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারে। আর যদি বাহক চেকের প্রাপক কোনো কোম্পানি হয় তাহলে অবশ্যই চেকে সিলমোহর থাকতে হবে, আর ওই চেকের টাকাটা কোম্পানির ব্যাংক হিসাবে আগে জমা করতে হবে, তারপর সেই ব্যাংক হিসাব থেকে টাকাটা নগদে উত্তোলন করতে হবে। সরাসরি আপনি কাউন্টার থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। ওকে, তারপর আছে কি, তারপর আছে হুকুম চেক বা অর্ডার চেক, ঠিক আছে। এই চেকের ভিতরে প্রাপক কিন্তু নির্দিষ্ট থাকে। প্রাপক কি থাকে, প্রাপক হচ্ছে নির্দিষ্ট থাকে। বাহক চেকে প্রাপক কোনো নির্দিষ্ট থাকে না, যে চেকটা নিয়ে ব্যাংকে যাবে তাকেই হচ্ছে টাকা পরিশোধ করবে। কিন্তু হুকুম চেকে প্রাপক থাকে হচ্ছে কি, প্রাপক থাকে হচ্ছে নির্দিষ্ট একজন। তার মানে যার নাম চেকে লেখা থাকবে তাকে ছাড়া আর কাউকেই ব্যাংক টাকা প্রদান করবে না। তার মানে হুকুম চেকের বৈশিষ্ট্য কি, প্রাপক নির্দিষ্ট থাকবে, চেকের ভিতরে প্রাপকের নামের জায়গায় যার নাম লেখা থাকবে, তাকে ছাড়া ব্যাংক আর কাউকে টাকা পরিশোধ করবে না। এটাকেও দাগ কাটা চেকে কি করা যায়, রূপান্তর করা যায়। এই চেকে প্রাপকের নামের পর অথবা আদেশ অনুসারে কি থাকে, লেখা থাকে। এই যে দেখেন, চেকে যার নাম লেখা থাকে ব্যাংক শুধু তাকেই টাকা পরিশোধ করে। এক্ষেত্রে প্রাপক যদি কোনো কোম্পানি হয় তাহলে সরাসরি কাউন্টার হতে গ্রহণ করা যায় না। মানে হচ্ছে বাহক চেকের মতো হুকুম চেকেও প্রাপক যদি কোনো কোম্পানি হয় তাহলে সরাসরি কাউন্টার থেকে সে টাকা গ্রহণ করতে পারবে না। কিভাবে গ্রহণ করতে হবে, আগে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করতে হবে, সেইখান থেকে চেক কেটে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কি করতে হবে, উত্তোলন করতে হবে। প্রাপক এই চেক অন্য কোনো ব্যক্তিকে যদি হস্তান্তর করে, মানে প্রাপক চেকের প্রাপক, যে চেকের যিনি প্রাপক সে যদি কি করে, অন্য কোনো ব্যক্তিকে যদি এই চেকটা কি করে হস্তান্তর করে, টাকা পরিশোধের পূর্বে হস্তান্তর সঠিক কিনা সেটা কি করতে হবে, যাচাই করতে হবে। ধরেন রাফি একজনের কাছ থেকে একটা আদেশ চেক বা হুকুম চেক পাইছে, সেই রাফি সেই চেকটা কি করছে, আমাকে এখন অনুমোদন করে দিবে, আমার কাছে হস্তান্তর করবে। এখন আমার কাছে হস্তান্তর করে ফেলছে রাফি, চেকটা আমার কাছে হস্তান্তর করে ফেলছে। এখন আমি সেই চেকটা নিয়ে, সেই হুকুম চেকটা নিয়ে যখন ব্যাংকের কাছে যাব, ব্যাংক আমাকে ডিরেক্ট কোনো টাকা দিবে না, আগে সে চেক করবে। এই চেক বা এই যাচাই তিনজন ব্যক্তি করতে পারে। কয়জন ব্যক্তি করতে পারে, তিনজন ব্যক্তি। এক নাম্বার হচ্ছে কি, আচ্ছা এটা লেখা ভুলে গেছে, এক নাম্বার হচ্ছে ব্যাংকের কর্মচারী, ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের কর্মচারী ও এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি, তারা কোন জিনিসটা দেখে আমাকে শনাক্ত করবে, আমার যে স্বাক্ষর, আমার স্বাক্ষর দেখে তারা আমাকে কি করবে, শনাক্ত
করবে। তারপরে তারা নিশ্চিত হবে যে যার কাছে চেকটা হস্তান্তর করা হয়েছে সেই ব্যক্তিটা আসলে আমি, তারপরে আমাকে কি করা হবে, টাকা পরিশোধ করা হবে। তো বর্তমানে এই তিনজন ব্যক্তি হচ্ছে এইভাবে শনাক্ত করে না। বর্তমানে এনআইডি কার্ড আসার কারণে এনআইডি কার্ড দেখে এনআইডি কার্ডের ভিতরে যে স্বাক্ষরটা থাকে সেই স্বাক্ষরের সাথে আমার স্বাক্ষরটা মিলাবে। যদি মিলে যায় তাহলে সে বুঝবে কি যাকে হস্তান্তর করা হয়েছে চেকটা সেই ব্যক্তিটা হচ্ছে আমি। ঠিক আছে। আদেশ চেক হস্তান্তর করতে চাইলে চেকের পিছনে হস্তান্তর স্বাক্ষর কি থাকতে হয়, একে পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন বলে। খুবই ইম্পর্টেন্ট একটা ক নাম্বারের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, যে পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন কাকে বলে। তো আদেশ চেক হস্তান্তর করতে চাইলে চেকের পিছনে একটা হস্তান্তর স্বাক্ষর প্রদান করতে হয়, সেই স্বাক্ষরটাকেই বলা হয় কি পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন। সেই স্বাক্ষরটাকেই বলা হয় পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন। তাহলে হুকুম চেক আমরা বুঝলাম, হুকুম চেকের প্রাপক থাকে নির্দিষ্ট, বাহক চেকের প্রাপক নির্দিষ্ট থাকে না। হুকুম চেকের ভিতরে যেই প্রাপকের নাম লেখা থাকে সেই প্রাপককে ছাড়া আর কাউকে ব্যাংক টাকা পরিশোধ করবে না। আর হচ্ছে বাহক চেকে যেই ব্যক্তি চেকটা নিয়ে ব্যাংকে যাবে তাকেই হচ্ছে ব্যাংক টাকা পরিশোধ করে দিবে। আর এই হুকুম চেক এবং বাহক চেক দুইটা চেককেই বাম পাশে আড়াআড়ি সমান্তরাল রেখা টেনে দুইটা চেককেই আমরা দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। তার মানে দাগ কাটা চেক আলাদা কোনো চেক নয়। ওকে, এখানে বলছে কি দাগ কাটা চেক। দাগ কাটা চেক এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ, দুই ধরনের হয়ে থাকে। দাগ কাটা চেক কয় ধরনের হয়ে থাকে, দুই ধরনের হয়ে থাকে, এবং সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। দাগ কাটা চেক আমি আবারও বলতেছি আলাদা কোনো চেক না। বাহক চেক এবং হুকুম চেক দুইটা চেককে আমি বাম পাশে আড়াআড়ি সমান্তরাল দাগ কেটে আমি এটাকে দাগ কাটা চেকে রূপান্তর করে ফেলতে পারি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এই যে বলছে বাহক বা হুকুম চেকের বাম কোণে উপরে দুটি সমান্তরাল দাগ কেটে তাদের দাগ কাটা চেকে রূপান্তর করা হয়। এটি আলাদা কোনো চেক নয়, এটি আলাদা কোনো চেক নয়, দাগ কাটা চেক আলাদা কোনো চেক নয়। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা সংগ্রহ করতে হয়। তার মানে আমরা তখন দেখলাম যে হুকুম চেক এবং বাহক চেক দুইটা চেকের মাধ্যমেই কোনো প্রাপক যদি কোনো ব্যক্তি হয়, কোম্পানির কথা বাদ, কোম্পানির তো অবশ্যই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটাকে জমা করতে হবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইতে হবে। কিন্তু দাগ কাটা চেকের ক্ষেত্রে যদি প্রাপক একজন ব্যক্তিও হয়, ওই ব্যক্তিকেও কিন্তু ব্যাংক সরাসরি কোনো অর্থ পরিশোধ করবে না। কি করতে হবে তাহলে, প্রাপককে ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা কি করতে হবে, সংগ্রহ করতে হবে। যদি ওই অ্যাকাউন্টে তার ব্যাংক হিসাব না থাকে তাহলে ব্যাংক হিসাব কি করতে হবে, খুলতে হবে। অথবা কি করতে হবে, অথবা আচ্ছা সেটা আমরা হচ্ছে দুই ধরনের যে হয়ে থাকে সেটার ভিতরে আমরা ডিটেলসে পড়বো, এমন প্রশ্ন পরীক্ষাতে আসে। তাহলে এই টাকা কি করা যায় না, নগদে সংগ্রহ করা যায় না। এই টাকা নগদে কি করা যায় না, সংগ্রহ করা যায় না। চেকের জালিয়াতি ও চুরিজনিত সমস্যায় কোনো সমস্যা হয় না, চেকটা কি অধিক নিরাপদ। চেকে প্রাপকের নাম অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে। প্রাপকের নাম উল্লেখ না করলে এই চেকটা বাতিল হয়ে যাবে। এই চেকটা ঋণ আমানত সৃষ্টি করতে ভূমিকা রাখে, ঋণ আমানত সৃষ্টি করতে কি রাখে, ভূমিকা রাখে। তাহলে দাগ কাটা চেক পরীক্ষাতে প্রশ্ন আসবে, দাগ কাটা চেক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করতে কি ভূমিকা রাখে। দেখেন কিভাবে ভূমিকা রাখে। এখন আমি ধরেন আপনাদের ধরেন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, এখন আমি আপনাদেরকে একটা দাগ কাটা চেক কি করলাম, প্রদান করলাম। দাগ কাটা চেকটা ধরেন বিশেষ দাগ কাটা চেক। আমরা যখন বিশেষ দাগ কাটা চেক করব তখন আমরা জানবো। আপনাদেরকে আমি একটা বিশেষ দাগ কাটা চেক দিলাম, যেই চেকের ভিতরে আপনি এই চেকটা কোন ব্যাংকের কোন শাখা থেকে কি করবেন, ভাঙাবেন, সেইটাও আমি সেখানে উল্লেখ করে দিছি। কিন্তু ওই ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে কিন্তু আপনি টাকাটা দাগ কাটা চেকের টাকাটা উত্তোলন করতে পারবেন না। তাহলে আপনার অবশ্যই কি করতে হবে, একটা আমানত খুলতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে কি ওই ব্যাংকের অ্যাকাউন্টে, যাতে হচ্ছে আপনি চেকের টাকাটা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে টাকাটা পরে ক্যাশে উত্তোলন করতে পারেন। এই যে আপনার ব্যাংক হিসাব না থাকলে আপনি যে চেকের টাকাটা উত্তোলন করতে পারবেন না, আপনার যে একটা ব্যাংক হিসাব খুলতে হবে, সেই ব্যাংক হিসাবটাকে বলা হয় ঋণ আমানত সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি। ঠিক আছে। তার মানে বুঝা দিতেছে আপনি চেকটা একটা ঋণ হিসেবে গ্রহণ করতেছেন, আর এই ঋণের টাকাটা উঠানোর জন্য আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। প্রয়োজনে চেকদাতা বা আদেশটা একে দাগহীন চেকে রূপান্তর করতে পারে, দাগহীন চেকে রূপান্তর করতে পারে। তার মানে আপনি একটা আদেশ চেক, হুকুম চেক অথবা একটা বাহক চেককে আপনি প্রথমে দাগ কাটা চেকে রূপান্তর করলেন। এখন যদি কোনো কারণে এমন একটা সিচুয়েশন আসে যে এই দাগ কাটা চেককে এখন দাগহীন চেকে যদি আমি রূপান্তর করি, তাহলে আমার জন্য বা আমার ক্লায়েন্টের জন্য, যাকে আমি চেকটা দিব, তার জন্য এটা বেশি উপযোগী বা তার জন্য জিনিসটা সহজ হবে। তখন প্রয়োজনে চেকদাতা বা আদেশটা যদি চায়
এই দাগ কাটা চেককে দাগহীন চেকে রূপান্তর করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা আপনারা মনে রাখেন প্লিজ। তাহলে প্রয়োজনে চেকদাতা বা আদেশটা দাগ কাটা চেককে দাগহীন চেকেও কি করতে পারে, রূপান্তর করতে পারে। সেক্ষেত্রে কি কাজ করতে হবে, এক টানে দাগটা কেটে সেখানে নমুনা স্বাক্ষর দিতে হবে। তার মানে এই যে আপনারা যে এই যে ধরেন চেকটা আছে, এটা ধরেন চেকটা, তো চেকের বাম পাশে যে দাগটা দিছিলেন, ঠিক আছে, তো এই দাগটা হচ্ছে এক টানে যেভাবে কেটে দিতে হবে, কাইটা এখানে একটা নমুনা স্বাক্ষর, এখানে আপনার একটা স্বাক্ষর, মনে করেন যেই স্বাক্ষরটা আপনি দিয়েছেন সেই স্বাক্ষরটা দিয়ে দিলেই আপনার যে দাগ কাটা চেক ছিল সেই দাগ কাটা চেকটা আবার দাগহীন চেকে রূপান্তর হয়ে যাবে। তাহলে দাগ কাটা চেক যদি দাগহীন চেকে রূপান্তর হয়ে যায়, তাহলে সেই চেকটা কি চেক হয়ে যায়, সেই চেকটা একটা বাহক চেক হয়ে যায়। মনে রাখবেন যে দাগহীন চেকে যখন রূপান্তর হয় তখন সেটা একটা বাহক চেক হয়ে যায়। কি চেক হয়ে যায়, বাহক চেক হয়ে যায়। তার মানে একটা দাগ কাটা চেককে যখন আপনি দাগহীন চেকে রূপান্তর করবেন, ওই চেকের টাকা আপনি যেই ব্রাঞ্চ থেকে যেই ব্যাংক থেকে উত্তোলন করতে চান, আপনি সরাসরি কাউন্টারে চেক দিলেই আপনাকে কি করে দিবে, টাকাটা হচ্ছে পরিশোধ করে দিবে। ঠিক আছে, ক্লাস কি আবার আটকে যাচ্ছে? এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? ক্লাস তো প্রচুর আটকাচ্ছে। ঠিক তো হয়ে যাওয়ার কথা, আটকাচ্ছে কেন ক্লাসটা? আমাদের হচ্ছে এফপিএস একটু সমস্যা হইতেছে ইদানিং, ঠিক আছে, কিন্তু এভাবে ক্লাস আটকে গেলে তো সমস্যা, ক্লাস তো আটকে যেতেছে। কি ক্লাস তো আটকে যাচ্ছে ভাই। এখন কি ঠিক আছে একটু একটু? আচ্ছা আমি ক্লাসটা নিতে থাকি, তোমরা দেখো, মনে হয় না বেশি একটা আটকাবে। আচ্ছা 2 ঘন্টা, ওকে। তাহলে আরেক, এখন এই দাগ কাটা চেক আছে 2 রকমের। দাগ কাটা চেক আছে কয় রকমের, 2 রকমের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক, সাধারণভাবে দাগ কাটা চেক মানে একটা নরমাল দাগ কাটা চেক। তাহলে যদি কোনো দাগ কাটা চেকে ব্যাংক শব্দের উল্লেখ না থাকে, ব্যাংক শব্দের যদি কোনো উল্লেখ না থাকে, এখন যেইটাই লেখা থাকুক ব্যাংক শব্দের যদি কি না থাকে, ব্যাংক শব্দের যদি উল্লেখ না থাকে, তাহলে তাকে কি বলবো আমরা, তাকে আমরা বলবো সাধারণভাবে দাগ কাটা চেক। ঠিক আছে, যদি দাগের মাঝে প্রাপকের হিসাব লেখা থাকে, তবে প্রাপকের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। যদি দাগের মাঝে প্রাপকের হিসাব লেখা থাকে তাহলে অবশ্যই প্রাপকের ব্যাংক হিসাবেই টাকাটা জমা দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। ঠিক আছে, ওকে। একটু আটকাবেই, কিছু করার নাই, মানে হচ্ছে নেটে একটু প্রবলেম, এইটার মেনে আমাদের একটু যতটুকু সম্ভব ক্লাসটা করতে হবে, আর নয়তো হচ্ছে ওই আগের দিনের মতো ক্লাস অফ করে দিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কিছু করার নাই আসলে। এখন নেটে সমস্যা হলে তো আর মানে এখানে তো আমার কিছু করার নাই। ওকে, যদি কোনো কিছুই লেখা না থাকে, যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে চাইলে প্রাপক বা চাইলে অন্য যে কারো ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা যাবে, অন্য যে কারো ব্যাংক হিসাবে এই টাকা সংগ্রহ করা যাবে। এটা একটু দেখেন যে যদি দাগ কাটা চেকটা সাধারণ দাগ কাটা চেক হয়, দাগ কাটা চেকটা যদি সাধারণভাবে দাগ কাটা চেক হয়, যদি সেই দাগের ভিতরে কোনো কিছুই লেখা না থাকে, ধরেন দাগ কাটা চেকটা আছে, এই যে ধরেন এই যে এটা হচ্ছে চেক, এটা হচ্ছে ধরেন চেক, চেকের ভিতরে আমি কি করে দিলাম, দাগ কেটে দিলাম, কিন্তু এই দাগের মাঝখানে কোনো কিছুই লেখা নাই, দাগের মাঝখানে কোনো কিছুই লেখা নাই, প্রাপকের হিসাব লেখা নাই, এন্ড কোন কিচ্ছু লেখা নাই, মানে কোনো কিছুই কি লেখা নাই। এমন যদি হয় সেই দাগ কাটা চেকটা,
তাহলে যদি প্রাপক চায়, প্রাপকের নিজস্ব হিসেবেও টাকাটা জমা করতে পারে, অথবা অন্য যে কারো ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা কি করতে পারে, জমা করতে পারে, বা অন্য যে কারো ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থটা কি করতে পারে, সংগ্রহ করতে পারে। তো এই কাজটা কখন করবে? যখন প্রাপকের নাম উল্লেখ থাকে না এবং প্রাপকের কোনো ব্যাংক হিসাবও থাকে না। তার মানে এই কাজটা আমরা কখন করব? এই কাজটা আমরা তখনই করব যখন প্রাপকের নাম দাগ কাটা চেকে উল্লেখ থাকবে না এবং প্রাপকের কোনো ব্যাংক হিসাবও থাকবে না। প্রাপকের কোনো কি থাকবে না? ব্যাংক হিসাবও থাকবে না। তখন আমরা এই কাজটা কি করতে পারবো। তাহলে সাধারণভাবে দাগ কাটা চেক আমরা বুঝলাম, সেখানে ব্যাংক শব্দের উল্লেখটা কি থাকবে না, জাস্ট এটাই মনে রাখলেই হবে। আর বিশেষভাবে দাগ কাটা চেক কি? বিশেষভাবে দাগ কাটা চেক হচ্ছে সেটার ভিতরে ব্যাংক শব্দের উল্লেখ থাকবে। বিশেষভাবে দাগ কাটা চেক হচ্ছে যেই দাগ কাটা চেকে দুই দাগের মাঝে কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্যান্য তথ্যাবলী লেখা থাকে। কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম সহ অন্যান্য তথ্যাবলী যদি লেখা থাকে তাহলে সেটাকে বলবে বিশেষভাবে দাগ কাটা চেক। তখন তাকে আমরা কি বলবো? বিশেষভাবে দাগ কাটা চেক। ধরেন এটা একটা চেক, সাপোজ আমরা ধরে নিলাম এটা একটা চেক। এখন হচ্ছে চেকের এখানে হচ্ছে ফোটা 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 এভাবে থাকে। তখন আমি ধরেন হচ্ছে বাম পাশে সমান্তরালভাবে এভাবে দুইটা দাগ দিলাম, চেকের উপরে দাগ দিয়ে আমি যদি এখানে লেখা দিই সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, ঠিক আছে, সোনালী ব্যাংক লিখে দিলাম, তাহলে এই যে ব্যাংক শব্দের উল্লেখ আছে এই দাগ কাটা চেকটা এখন হয়ে গেছে বিশেষ দাগ কাটা চেক। তার মানে এই চেকটা অবশ্যই যে কোনো একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টেই চেকটা কি করতে হবে? অর্থ হচ্ছে সংগ্রহ করতে হবে। যে কোনো একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টেই, যে কোনো একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টেই এই চেকের অর্থটা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এটাকে আমি আরো ডিটেল বানাইতে পারি। আমি যদি সোনালী ব্যাংকের পর কমা দিয়ে ধরেন লিখে দিলাম হচ্ছে সিলেট শাখা, সিলেট শাখা, সিলেট শাখা, তাহলে সোনালী ব্যাংকের সিলেট শাখাতে আমার এই চেকটা কি করতে হবে? অর্থ সংগ্রহ করতে হবে। তার মানে আমি বাংলাদেশের যে কোনো জায়গাতে চাইলেও এই চেকটা কি করতে পারবো না, এই চেকের অর্থ আমি সংগ্রহ করতে পারবো না। এই চেকের অর্থ সংগ্রহ করতে গেলে আমাকে সিলেটে যাইতে হবে এবং সিলেটের সোনালী ব্যাংকের যে শাখা আছে সেই শাখাতে যে আমার এই চেকটার অর্থ কি করতে হবে? আমার সংগ্রহ করতে হবে। তো এটাই হচ্ছে বিশেষ দাগ কাটা চেক, বিশেষ দাগ কাটা চেক, ঠিক আছে। এখন ধরেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই। এখন ধরেন আমি একজন বিক্রেতা, ঠিক আছে, আমি একজন বিক্রেতা, যার কাছে আমি হচ্ছে ঢাকার বিক্রেতা, আর যে আমার কাছ থেকে পণ্যটা ক্রয় করছে তার বাড়ি হচ্ছে সিলেট, ঠিক আছে। তো সে এত কিছু চেকের বুঝে না। তো সে যখন সিলেট থেকে ঢাকা আসছে পণ্য ক্রয় করার জন্য, পণ্য ক্রয় করার পর সে আমাকে এমন একটা দাগ কাটা চেক ধরাই দিছে, যেই দাগ কাটা চেকের ভিতরে লেখা সোনালী ব্যাংক সিলেট শাখা। তার মানে সেই 50,000 বা 1 লক্ষ টাকা ঠিক আছে। তাহলে আমি এমন একজনের কাছে আমি পণ্যটা কি করছি? বিক্রয় করছি, যেই ব্যক্তি আমাকে এমন একটা মানে বিশেষ দাগ কাটা চেক ধরাই দিছে, যেই দাগ কাটা চেকের ভিতরে লেখা আছে সোনালী ব্যাংক সিলেট শাখা, সোনালী ব্যাংক সিলেট শাখা। তাহলে ঢাকা থেকে এই 50,000 টাকার চেকের জন্য আমার পক্ষে তো সিলেট যাওয়াটা একটা প্যারা, একটা সমস্যা, সিলেট যাওয়াটা আমার জন্য একটা ঝামেলার। তখন আমি যাতে খুব অল্প সময়ে এই চেকের টাকাটা উত্তোলন করতে পারি, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে আমি এই চেকের আদেশটা যিনি এই চেকটা প্রস্তুত করছে ওনাকে ধরবো, যে ভাই আপনি যায়েন না, এই চেকটা যে আপনি আমাকে দিছেন আমার পক্ষে সিলেট মানে সোনালী ব্যাংকের সিলেট শাখায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি একটা কাজ করেন, আপনি এক দাগে এটা কাইটা দেন, কাইটা আপনার নমুনা স্বাক্ষরটা এখানে দিয়ে দেন। যখনই সে এক দাগে এটা কাটবে এবং তার নমুনা স্বাক্ষর এটাকে এখানে দিয়ে দিবে, তখন কিন্তু এই দাগ কাটা চেকটা আর দাগ কাটা চেক থাকবে না, তখন এটা হয়ে যাবে বাহক চেক। কি চেক? বাহক চেক। তখন যেহেতু আমি ঢাকায় আছি, ঢাকার যে কোনো ব্যাংক থেকে এই চেকটা ভাঙায়া আমি কি করতে পারবো? আমার অর্থ সংগ্রহ করতে পারবো।
কিন্তু আমি যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে এই চেকটা দিছে, যার কাছে আমি পণ্য বিক্রি করছি, যিনি আমাকে এই চেকটা দিছে, উনি ধরেন চেকটা দিয়ে হচ্ছে সিলেট চলে গেল, আমি চেকটা 2 দিন পরে বের করে দেখলাম এখানে লেখা সোনালী ব্যাংক সিলেট শাখা, তার মানে এই চেকের অর্থ সংগ্রহ করতে গেলে আমার এখন কোথায় যেতে হবে? আমার এখন সিলেটে যাইতে হবে, সিলেটের সোনালী ব্যাংকের শাখায় আমার কি করতে হবে? যাইতে হবে। তো এই সমস্যায় যাতে আমি না পড়ি, সেই কারণে আমার কি করতে হবে? যার কাছে আমি পণ্যটা বিক্রি করছি তাকে ধরতে হবে, তাকে ধরে বলতে হবে আপনি এক দাগে এটাকে কাইটা এটাকে আপনি একটা নমুনা স্বাক্ষর দেন, দিয়ে এই দাগ কাটা চেককে আপনি দাগহীন চেকে রূপান্তর করে আমাকে দিয়ে যান, যাতে আমি ঢাকা থেকে এই টাকাটা কি করতে পারি? অর্থ সংগ্রহ করতে পারি। তো এই জিনিসটা, এই কনসেপ্টটা হচ্ছে একটু বুঝতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই প্রশ্নটা আপনারা একটু পড়েন, আচ্ছা ক্লাসটা একটু অফ করে আমি আবার শুরু করব। এই 2টা প্রশ্ন আমরা আগে অ্যান্সার করি, এই 2টা প্রশ্ন আপনারা একটু পড়েন। বলছে মিস্টার সুমন 3/12/2024 তারিখে লেখা জনাব আসাদের 30,000 টাকার একটি চেক পেয়ে তা 4/16/2024 তারিখে তার পাওনাদার মিস্টার জাফরকে প্রদান করে। মিস্টার জাফর চেকের উল্টো পাশে মিস্টার সুমনের স্বাক্ষর চাইলে সে তা দেওয়ার দরকার নেই বলে জানায়। মিস্টার জাফর 10/19/2024 তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক চেকটি অমর্যাদা করে। মিস্টার জাফর মিস্টার সুমনকে চেকটি ফেরত দিলে তিনি তা জনাব আসাদের নিকট হতে 10/19/2024 তারিখে লিখিয়ে সেখানে স্বাক্ষর নিয়ে আবার মিস্টার জাফরকে প্রদান করেন। কতে প্রশ্ন করছে উদ্দীপকের অমর্যাদাকৃত চেকটির ধরন কি ছিল? উদ্দীপকে অমর্যাদাকৃত চেকটির ধরন কি ছিল? এই যে চেকটা যে অমর্যাদাকৃত করছে, এই চেকটা আসলে কি ছিল? এই চেকটা কোন ধরনের চেক ছিল? কি চেক ছিল এটা বলেন তো দেখি, এটা কি চেক ছিল? দেখেন এই চেকে আমরা হচ্ছে দাগ কাটা চেকে আসি, তার মানে এটা অবশ্যই দাগ কাটা চেক না, এখানে কোনো দাগ টাগ কাটা নাই। আর দাগ কাটা চেক হলে তো যখন মিস্টার সুমনকে জনাব আশা 30,000 টাকার চেক দিছিল, তখন তো অবশ্যই মিস্টার সুমনের কি করতে হইতো? এটাকে হস্তান্তর করতে হইতো কার কাছে? মিস্টার জাফরের কাছে। তো উনি কি করে নাই? উনি স্বাক্ষর চাইলে তা দেওয়ার দরকার নেই বলে জানায়, তার মানে এটা দাগ কাটা চেক না। আবার এইটা হচ্ছে আমার হুকুম চেক বা আদেশ চেকও না। কেন হুকুম চেক বা আদেশ চেক না? কারণ আমরা জানি হুকুম চেক বা আদেশ চেকে প্রাপকের নামের জায়গায় যার নাম লেখা থাকে, ব্যাংক শুধুমাত্র তাকেই টাকাটা কি করবে? প্রদান করবে, অন্য কাউকে টাকাটা প্রদান করবে না, ঠিক আছে? আর যদি একটা হুকুম চেকও আরেকজনের কাছে হস্তান্তর করতে হয়, আমরা পড়ে আসছি, তাহলে অবশ্যই সেটাতে অনুমোদন দিতে হয়। কি দিতে হয়? অনুমোদন দিতে হয়। তো আমরা দেখলাম যে মিস্টার সুমনের স্বাক্ষর চাইলে তিনি তার দেওয়ার দরকার নেই বলে জানায়, তার মানে অনুমোদনের কোনো দরকার নাই। তাহলে কোন চেকে অনুমোদনের দরকার নাই, শুধু হাত বদল হলে কি হয়? চেকের মালিকানা হস্তান্তরিত হয়। ওই চেকটা হচ্ছে বাহক চেক। ওই চেকটার নাম কি? ওই চেকটার নাম হচ্ছে বাহক চেক। ওই চেকটার নাম হচ্ছে কি? বাহক চেক। তাহলে উদ্দীপকে অমর্যাদাকৃত চেকটির ধরন কি ছিল? উদ্দীপকের অমর্যাদাকৃত চেকটি ছিল কি চেক? বাহক চেক। ওকে, আচ্ছা গ নাম্বারে বলছে যথাসময়ের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপিত হলে কি মিস্টার জাফর টাকা পাবেন? যুক্তি দাও। এই যে দেখেন আমরা এখানে কিন্তু যথাসময়ে উপস্থিত করতে পারি নাই, কারণ চেকটা বাসি চেক হয়ে গেছে। এই যে 3 তারিখে লেখা হয়েছিল, 10 তারিখে চেকটা ব্যাংকে গেছে, মানে 10 মাস পর, মানে 3 নাম্বার মাসে দেওয়া হয়েছিল, 10 নম্বর মাসে চেকটা ব্যাংকে গেছে, তার মানে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছিল। এই কারণে ব্যাংক কি করছে? চেকটাকে কি করছে? অমর্যাদা করে দিছে। এখন আমাকে প্রশ্নে বলছে যদি যথাসময়ের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপিত হতো, তাহলে কি মিস্টার জাফর টাকা পাবেন? অবশ্যই মিস্টার জাফর কি টাকা পাবেন। কেন টাকা পাবেন? কারণ মিস্টার জাফরকে যেই চেকটা দেওয়া হয়েছিল সেই চেকটা কি চেক? সেই চেকটা হচ্ছে বাহক চেক। তাহলে বাহক চেকের মালিকানা হস্তান্তরিত হয় কিভাবে? হাত বদলের মাধ্যমে। আমি যদি আমার বাহক চেকটা আরেকজনকে দিয়ে দেই, কোনো হস্তান্তর না করি, অনুমোদন না দেই, তাও বাহক চেকের মালিক এখন যার কাছে চেকটা আছে সেই মালিক হয়ে যাবে। এখন যদি মিস্টার জাফর যথাসময়ে 6 মাসের ভিতরে এই বাহক চেকটা নিয়ে যে কোনো একটা ব্রাঞ্চে, যে কোনো একটা ব্যাংকের শাখায় যদি বাহক চেকটা জমা দিত, তাহলে অবশ্যই মিস্টার জাফরকে টাকাটা পরিশোধ করে দিত। তো এই জিনিসটা আমাদের কি করতে হবে? আমাদের লিখতে হবে। ওকে,
আমরা পরের সৃজনশীলে যাই। দেখেন বলছে কি যে রাফি, এই যে এটাই আপনাদেরকে মাত্র তখন বুঝাইছি, দেখি আপনারা এখন উত্তর দিতে পারেন কিনা। রাফি আসবাবপত্রের ব্যবসায়ী, ঠিক আছে। সে সকাল 11টায় হাসিব থেকে 1 লক্ষ টাকার পণ্য বিক্রয়ের বিনিময়ে 2টি দাগ কাটা চেক কি করেন? গ্রহণ করেন। 2টি দাগ কাটা চেক গ্রহণ করেন। একটি চেকে দাগের মাঝে প্রাপকের হিসাব কি ছিল? প্রাপকের হিসাব লেখা রয়েছে। তার মানে প্রাপকের হিসাব লেখা আছে, মানে এটা কেমন দাগ কাটা চেক? এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। তার মানে ওই দাগ কাটা চেকের টাকাটা অবশ্যই প্রাপকের ব্যাংক হিসাবে নিয়ে তারপরে অর্থটা হচ্ছে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তার মানে টাকাটা সরাসরি প্রদান করবে না। টাকাটা যেহেতু প্রাপকের হিসাব লেখা আছে দাগের মাঝে যেহেতু প্রাপকের হিসাব লেখা আছে, এই কারণে এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। আর সাধারণভাবে দাগ কাটা চেকে যদি প্রাপকের হিসাব দাগের মাঝখানে লেখা থাকে, তাহলে ওই দাগ কাটা চেকের টাকা অবশ্যই প্রাপকের যেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটা কি করতে হয়? সংগ্রহ করতে হয়। প্রথমটা আমরা বুঝলাম। তারপরেরটা বলছে রাফি তার ব্যাংক হিসাব হতে টাকাটি উত্তোলন করে, বুঝলাম। তবে অন্য চেকে, মানে আরেকটা যে চেক ছিল, সেই চেকের দাগের অভ্যন্তরে সোনালী ব্যাংক মিরপুর শাখা লেখা আছে। সোনালী ব্যাংক মিরপুর শাখা লেখা আছে, অথচ ওই শাখায় তার কোনো হিসাব নেই। তার মানে সোনালী ব্যাংকের মিরপুর শাখায় তার কোনো কি নেই? হিসাব নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই। তার মানে কি? তার মানে কিন্তু রাফি এখন চাইলেই সাথে সাথেই সোনালী ব্যাংকের মিরপুর শাখায় যে টাকা উত্তোলন করতে পারবে না। তাহলে তার কি করতে হবে? তার কাছে পদ্ধতি আছে দুইটা। একটা পদ্ধতি আছে তার লেট করতে হবে, তার সোনালী ব্যাংকে যাইতে হবে, সোনালী ব্যাংকের মিরপুর শাখায় যাইতে হবে, সেখানে যে তার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে 2-3 দিন সময় লাগবে, চেক বই পাস হবে, তারপরে সেই চেক বইয়ের থেকে সে 2 থেকে 3 দিন পর টাকাটা কি করবে? সংগ্রহ করতে পারবে। তাহলে কতে প্রশ্ন করছে প্রথম চেকটিতে কোন ধরনের দাগ কাটা হয়েছিল? উত্তর ভাবে হচ্ছে সাধারণভাবে দাগ কাটা হয়েছিল। খতে প্রশ্ন করছে দ্বিতীয় চেকটির অর্থ দ্রুত উত্তোলনের জন্য রাফির করণীয় কি বলে তুমি মনে করো? আপনাদেরকে আমি একটু আগেই মাত্র কি করছি? বুঝাইছি। এই যে এটার মাধ্যমে বুঝাইছি। তাহলে সেখানে যে লেখা আছে সোনালী ব্যাংক মিরপুর শাখা, তাহলে যার কাছে সে পণ্যটা বিক্রি করছে, যেই ব্যক্তির রাফিকে কি করছে? এই চেকটা দিছে, রাফি যদি দ্রুত অর্থের প্রয়োজন হয়, ওই ব্যক্তির কাছ থেকে এক দাগে কি দাগটা কেটে একটা নমুনা স্বাক্ষর এখানে দিয়ে এই দাগ কাটা চেকের দাগহীন চেকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। তাহলে এর উত্তর কি হবে? কি করণীয়? করণীয় কি রাফির? রাফির করণীয় হচ্ছে দাগ কাটা চেককে দাগহীন চেকে রূপান্তর করতে হবে। দাগহীন চেকে রূপান্তর করতে হবে। তাহলে দাগ কাটা চেককে কি করতে হবে? দাগহীন চেকে রূপান্তর করতে হবে। যদি এই কাজটা সে করতে পারে, তাহলে দ্বিতীয় চেকটির অর্থ সে দ্রুত উত্তোলন করতে পারবে। দ্বিতীয় চেকটির অর্থ দ্রুত উত্তোলন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, দেখি আমরা কতটুকু আসছি। বিনিময় বিলটিল সব আছে। আচ্ছা, আমরা ক্লাসটা এখানে শেষ করি। আরেকজন মানে স্লটেও সমস্যা হয়ে গেছে, নেটেও সমস্যা হচ্ছে। আমরা 10 থেকে 15 মিনিট টাইম নেই, দেখি ঠিক করা যায় কিনা। ঠিক করার পর আমরা আবার হচ্ছে ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দিব।